প্রিয় বন্ধুরা, আমরা এখন সমাধান করব পৃষ্ঠা নাম্বার 16 অঙ্ক নাম্বার 15 থেকে 22 পর্যন্ত। আর এগুলো রয়েছে অনুশীলনী 1.2 এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 15 থেকে 22 পর্যন্ত কথার অঙ্কগুলো রয়েছে। এইগুলো আমাদের প্রথমে বুঝে নেওয়াটা খুবই জরুরি। আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা আমাদের মনের মতো করে সাজিয়ে এইগুলো আমরা সমাধান করতে পারবো। সুতরাং আমরা প্রথমে এই অঙ্কগুলো বুঝে নেব এবং কিভাবে সাজিয়ে লিখতে হয় সেটাও আমরা দেখব। সুতরাং আমরা এখন প্রথম অঙ্কটা দেখব। এই যে এই 15 নাম্বার, এইটা আমরা দেখব। এখানে বলেছে যে 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে দুটা উত্তর হবে। এখান থেকে কত সরিয়ে রাখলে মানে কত বিয়োগ করলে আর এটার সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে। সুতরাং আমরা প্রথমে বিয়োগের এটাই আমরা কতজন সরিয়ে রাখতে হবে এটা আমরা নির্ণয় করব। আর এখানে দেখো আমরা কমপক্ষে কতজন সরিয়ে রাখলে, সরিয়ে রাখা মানে কিন্তু বিয়োগ, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, কারণ সরিয়ে রাখলে কিন্তু কমে যায়। আর কতজন সৈন্য যোগ দিলে এটা দ্বারা আমরা বুঝতে পারছি যে কতজন এখানে যুক্ত করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি ভাগ পদ্ধতিতে এই 56,728 বর্গমূল বের করি ভাগ পদ্ধতিতে, তাহলে কিন্তু আমরা কত অবশিষ্ট থাকলো সেটা কিন্তু আমরা দেখতে পাবো। আচ্ছা, তাহলে প্রথম কাজ হলো আমরা ভাগ পদ্ধতিতে এই 56,728 বর্গমূল বের করব। সুতরাং আমরা 56,728 লিখলাম, লিখে এখানে একটা খাড়া দাগ বা একটা ব্র্যাকেটের মতো দিলাম। তাহলে এই 8 আর 2 এটা মিলে এক জোড়া, তারপরে এই 7 আর 6 এইটা মিলে এক জোড়া মানে 67, তারপরে এই 5 এর কোনো জোড়া নেই, এখানে আমরা এখানে এইভাবেই রাখবো। আচ্ছা, এরপরে আমরা এখানে একটা সংখ্যা ধরব, সেই সংখ্যার বর্গটাকে আমরা এর নিচে লিখব, সেটা যেন অবশ্যই 5 এর বেশি না হয়। তাহলে এখানে যদি আমরা 1 ধরি তাহলে 1 এর বর্গ 1 একে 1, 2 ধরলে 2 দুগুণে 4, 3 ধরলে 3 তিরিকে 9, তাহলে এখানে 3 ধরলে বেশি হয়ে যাচ্ছে 9, মানে এখানে 5 আছে আমাদের মানে এখানে বেশি হয়ে যাচ্ছে 3 ধরলে। সুতরাং এখানে আমরা ধরবো 2, তাহলে 2 ধরলে 2 দুগুণে 4, মানে 2 এর বর্গ হলো 4। এখন এই 5 থেকে আমরা 4 বিয়োগ করলে পাচ্ছি 1। 1 এর পাশে এনে এই 67কে আমরা এনে এখানে বসাবো। এরপরে কাজ হলো এখানে একটা খাড়া দাগ অথবা এখানে একটা ব্র্যাকেট দেওয়া, দিয়ে এই যে এখানে যা থাকবে তার ডাবল এখানে নেওয়া। এখানে 2 আছে তাহলে তার ডাবল আমরা এখানে 4 নিলাম। আচ্ছা, এরপরে আমরা এই জায়গায় একটা সংখ্যা বা এখানে একটা অঙ্ক ধরবো, এখানে সেই অঙ্কটাও ধরবো। তাহলে এখানে দেখো আমরা যদি 3 আর 3 ধরি, এখানে 3 দিলে এখানেও 3 দিতে হবে, তাহলে এখানে 3 দিলে এটা হয়ে গেল 43। এই 43কে আমরা যদি 3 দ্বারা গুণ করি তাহলে আমরা পাই 129। কিন্তু এখানে যদি আমরা 4 ধরতাম তাহলে 44কে 4 দ্বারা গুণ করলে কিন্তু এই 167 বেশি হয়ে যেত। সুতরাং আমরা এখানে 3 ধরলাম, এখানে 3 ধরলাম, তাহলে 43কে এই 3 দ্বারা গুণ করলে 129 হয়। এখন এটা যদি বিয়োগ করি তাহলে আমাদের থাকে 38। এখন এই 38 এর পাশে এনে এই যে 2 × 8 = 28 এই জোড়াকে এনে এখানে বসাবো, তাহলে হয়ে গেল 3828। এখন দেখো এখানে আমরা একটা দাগ দিব, দিয়ে এই যে 23 এর ডাবল 46 আমরা এখানে নিয়ে আসলাম। এখানে আছে 23, এখানে যেটাই থাকুক না কেন সেটার ডাবল আমরা এখানে নিব, নিয়ে এখানে একটা অঙ্ক এখানে একটা অঙ্ক ধরবো। একই অঙ্ক আমরা এই 2 জায়গায় দেব, সেটা কত ধরবো সেটা আমাদের হিসাব করে দেখতে হবে। এখানে আমরা 8 ধরলে 468 হলো, 468কে এই 8 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি 3744। আর এখানে যদি আমরা 9 আর এখানে 9 ধরতাম তাহলে কিন্তু এইটা কিন্তু এই 3828 এর চেয়ে বেশি হয়ে যেত, এই জন্য আমরা 9 ধরতে পারছি না, আমরা 8 ধরলাম। আচ্ছা, এখন যদি আমরা এই দুটা বিয়োগ করি তাহলে আমাদের থাকে 84। এখন দেখো এখান থেকে আর কোনো কিছু না মানার
মতো কোনো কিছু নাই, সুতরাং এই 84 এটা কিন্তু অবশিষ্ট থাকলো, 84টা অবশিষ্ট থাকলো। তাহলে অবশিষ্ট কত তা আমরা দেখতে পাচ্ছি যে 84। আর এটা যদি আমরা ভাগ পদ্ধতিতে না করতাম এই বর্গমূলটা, তাহলে কিন্তু আমরা কত অবশিষ্ট থাকে সেটা আমরা পেতাম না। আচ্ছা, তাহলে আমরা অবশ্যই অবশিষ্ট বের করার জন্য আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল বের করব। আচ্ছা, এরপরে আমাদের কাজ হলো এই যে 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে এই 84 জন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। অর্থাৎ এই 84 কিন্তু যদি না থাকতো, এখান থেকে যদি কম থাকতো 84, তাহলে এখানে মানে অবশিষ্ট কিন্তু 0 হয়ে যেত। সুতরাং আমাদের এই 84 অবশিষ্ট আছে, এটাই আমাদের বিয়োগ করতে হবে। সুতরাং আমরা কিন্তু একটা অ্যান্সার পেয়ে গেছি যে কতজন সরিয়ে রাখলে, সেটা হলো 84। এখন আমরা দেখব কতজন যোগ করলে। আচ্ছা, আমরা কিন্তু এই যে 238 মানে আমাদের এই যে 238, এটা কিন্তু আমরা এই অংশ থেকে কিন্তু আমরা পেয়েছি 238। আচ্ছা, তাহলে 238 এর পরের সংখ্যা 239, মানে 238 এর সাথে 1 যোগ করলে 239 হয়। এখন এই 239 এর বর্গ মানে 239 গুণন 239, তাহলে আমাদের হচ্ছে 57,121। এখন দেখো এই 57,121 এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, আর 56,728 এটা পূর্ণবর্গ নয়। তাহলে আমাদের যদি এই দুটো যদি বিয়োগ করি, সুতরাং সৈন্য যোগ করতে হবে এই যে 57,121 থেকে যেটা দেওয়া আছে এখানে, এটা আমরা বিয়োগ করে দেব। তাহলে আমরা বিয়োগ করলে পাচ্ছি 393। তাহলে আমরা উত্তর দুটাই পেলাম। বিয়োগ করতে হবে মানে সৈন্য সরিয়ে রাখতে হবে 84 জন, আর যদি আমরা যোগ করি তাহলে এই সৈন্যর সাথে 393 জন সৈন্য যোগ করলেও কিন্তু একটা পূর্ণবর্গ পাওয়া যাবে। অর্থাৎ এই সৈন্যদলকে তখন বর্গাকারে সাজানো যাবে। আচ্ছা, এরপরে আমরা এর পরের অঙ্ক 16 নম্বরে চলে যাই। আমরা প্রথমে এই অঙ্কটা আমরা মানে কি করতে বলেছে সেটা ভালো করে বুঝে নেব, তারপরে সমাধান করব। কোন বিদ্যালয়ের মানে কোন স্কুলের 2704 জন শিক্ষার্থীকে মানে এতজন শিক্ষার্থীকে মানে ছাত্রছাত্রীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য, মানে এই যে অ্যাসেম্বলি করার জন্য, সকালে যে অ্যাসেম্বলি হয় এটা করার জন্য কিন্তু আমাদের সেখানে দান করাতে হয় স্টুডেন্টদেরকে। সেখানে যদি আমরা বর্গাকারে সাজাতে চাই, তাহলে আমাদের এই 2704 জনকে বর্গাকারে সাজানো হলো। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। আমরা এখানে একটা কথা দেখো, এই যে বর্গাকারে, এটা দ্বারাই বুঝতে পারছি যে এখানে এই 2704 জনকে এটার আমাদের বর্গমূল বের করতে হবে। এটার যদি বর্গমূল বের করি তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। সুতরাং এখানে একটাই কাজ, সেটা হলো 2704 এর বর্গমূল বের করা। এখন বর্গমূল আমরা যে কোনো পদ্ধতিতে করতে পারি, ভাগ পদ্ধতিতে করতে পারি, অথবা এই যে গুণ নিয়োগ পদ্ধতিতে করতে পারি। আমরা আমাদের সুবিধা মতো এইটার বর্গমূল বের করব। তাহলে এখানে আমরা ভাগ পদ্ধতিতে দেখাই। এখানে দেখো আমরা 4 আর 0 এটা মিলে এক জোড়া, আর 2 আর মানে 7 আর 2 মানে 27 এইটা মিলে এক জোড়া, মানে আমরা ডান দিক থেকে জোড়া বাঁধতে যাব। আচ্ছা, এখন আমরা এখানে বামে যে জোড়া এটার আমরা বর্গ, এটার কাছাকাছি আমরা বর্গ বের করব। অর্থাৎ এখানে যদি আমরা 3 ধরি, দেখো তাহলে 3 এর বর্গ 3 3 9, কিন্তু হতে হবে 27 বা 27 এর কাছাকাছি। যদি 4 ধরি এখানে, তাহলে 4 4 16, 5 ধরলে 5 5 25, 6 ধরলে 6 6 36, 6 ধরলে বেশি হয়ে যাচ্ছে। সুতরাং এখানে আমরা 5 ধরলাম, তাহলে 5 এর বর্গ হলো 5 5 25। এখন 27 থেকে 25 বাদ দিলে 2 থাকে। এই 2 এর পাশে এনে আমরা এই 0 আর 4 এই জোড়াকে নিয়ে এসে এখানে বসাবো, তাহলে হয়ে গেল 204। আচ্ছা, এখন কথা হলো যে এখানে আমরা একটা খাড়া দাগ দেব বা একটা ব্র্যাকেট দেব, দিয়ে এখানে যেটা থাকবে তার ডাবল এখানে নিয়ে আসবো। এখানে 5 আছে তাই তার ডাবল এখানে 10 নিলাম। আচ্ছা, এরপরে কাজ হলো এই 10 এর পাশে একটা সংখ্যা মানে অঙ্ক নেওয়া এবং সেই অঙ্ক এখানেও নেওয়া। তো আমরা যদি এখানে 0 নেই তাহলে এটা হয়ে গেল 100। 100কে এখানে 0 নিব, তাহলে 100কে 0 দ্বারা গুণ করলে 0 হয়ে যাবে। এখানে কিন্তু 204 আছে, সুতরাং 0 নেওয়া যাচ্ছে না।
এখানে যদি আমরা 1 নিই তাহলে এটা হয়ে গেল 101, মানে এখানে যদি আমরা একটা 1 বসাই এই জায়গায় তাহলে এটা হলো 101। 101 কে এই 1 দ্বারা যদি গুণ করি তাহলে 101 কে 101। এখানে যদি 2 নেই তাহলে এখানেও 2 নিতে হবে, তাহলে এখানে 2 নিলে হবে 102। 102 কে এইখানকার এই 2 দ্বারা গুণ করলে হচ্ছে 204, মিলে গেল। তাহলে আমরা এখানে 2 এখানে 2 আমরা নিলাম। এখন এই 102 কে এই 2 দ্বারা গুণ করলে কত হচ্ছে 204, মানে 100 এর ডাবল 200 আর 2 এর ডাবল 4, 204। তাহলে 204 থেকে 204 বিয়োগ করলে 0, তার মানে আমরা পাচ্ছি বর্গমূল আমাদের 52। সুতরাং এটাই কিন্তু আমাদের প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা। সুতরাং প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে 52 জন। আচ্ছা, তাহলে আমাদের উত্তরও হলো এখানে 52 জন। তাহলে এখানকার অঙ্কটা মানে এই অঙ্কটা 16 নাম্বারটা কিন্তু একদমই সহজ, জাস্ট আমরা বর্গমূল বের করব। তবে বর্গমূল ভাগ পদ্ধতিতে করলেও এখানে হবে, আবার গুণিতক পদ্ধতিতে করলেও কিন্তু হবে। আচ্ছা, এরপরে আমরা এরপরের অঙ্ক দেখি 17 নাম্বার। একটি সমবায় সমিতির মানে একটা ক্লাবের যতজন সদস্য হতে পারে 100 জন, 50 জন, 10 জন, যাই হোক না কেন, যতজন সদস্য প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দিল। মনে করো যে সদস্য 2 জন, তাহলে তারা মানে চাঁদা দিল তত 20 টাকা, মানে 2 গুণন 20 টাকা। যদি সদস্য সংখ্যা 100 জন হয় তাহলে প্রত্যেকে চাঁদা দিল 100 গুণন 20, এইরকম। তাহলে যদি সমিতির সদস্য আমরা যদি x ধরি তাহলে প্রত্যেকে দিল 20 গুণন x, এত টাকা। তাহলে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো। ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে আমাদের সমিতির সদস্য সংখ্যা বের করতে হবে। আমরা এটাকে যদি ধরে নেই যে ধরি বা মনে করি মোট সদস্য x জন, তাহলে সমবায় সমিতির মোট সদস্য x জন। তাহলে প্রত্যেকে তত 20 টাকা, তার মানে কি একজন চাঁদা দেয় x গুণন 20, তার মানে কি 20x টাকা। এখানে আমরা x না ধরে ক ধরতে পারি বা অন্য কোনো একটা অক্ষর ধরতে পারি। আচ্ছা, তাহলে একজন চাঁদা দিচ্ছে এই এত গুণন 20, মানে এই মোট সদস্য গুণন 20। মোট সদস্য যেহেতু x, তাহলে এই x কে 20 দ্বারা গুণ করলে আমাদের হয় 20x, এত টাকা। আচ্ছা, তাহলে একজনে দিচ্ছে এত টাকা, তাহলে মোট সদস্য মানে x জনে কত দিবে? তাহলে x জনে দেয় এই যে একজনের চেয়ে আবার x দিয়ে গুণ হবে, মানে এই x দিয়ে আবার গুণ, তার মানে কি 20x স্কয়ার। এই x আর এই x গুণ করলে হচ্ছে x স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা এখন লিখতে পারি যে প্রশ্ন মতে এই 20x স্কয়ার সমান 20,480, এটা কিন্তু আমরা এই প্রশ্নের অনুসারে আমরা লিখতে পারি। এখন দেখো এই যে 20 কে আমরা যদি এখান থেকে এই পাশে নিয়ে যাই, এখানে 20 আর x এর মাঝে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ কিছু দেখা যাচ্ছে না, তার মানে এখানে গুণ অবস্থায় আছে। সুতরাং আমরা এই পক্ষ থেকে মানে বাম পক্ষ থেকে যদি 20 কে সরে ডান পক্ষে নিয়ে যাই তাহলে এখানে গুণ আছে, এটা এই পাশে এসে হয়ে যাবে ভাগ, তার মানে এই পাশে হয়ে যাবে ভাগ 20। আচ্ছা, দেখো এখানে আর 20 নাই, 20টা এখান থেকে উঠে এই পাশে আসলো। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে এইটা আমাদের ভাগ করলে x স্কয়ারের মান বের হবে। আমরা যদি এখানে 0 0 কাটা দেই তাহলে 2 দ্বারা এখন এই 2048 কে আমরা ভাগ করব। তাহলে 2048 এর অর্ধেক 1024, আমরা বুঝতেই পারছি যে এখানে 2 দ্বারা 2048 কে ভাগ করলে 1024 হবে, তার মানে x স্কয়ারের মান হলো 1024। এখন আমরা এই x এর স্কয়ার এখান থেকে সরে যদি এই পাশে নিয়ে আসি তাহলে রুট ওভার হয়ে যায়। এটা আমাদের মনে রাখতে হবে যে এই স্কয়ার যদি আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে আসি অথবা ডান পক্ষ থেকে যদি বাম পক্ষে নিয়ে যাই তাহলে এই স্কয়ার হয়ে যায় রুট ওভার। আচ্ছা, এখন আমরা এই যে 1024 এইটার রুট ওভার মানে কি কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে 1024 হবে। তাহলে আমরা যদি 32 আর 32 গুণ করি তাহলে 1024 পাই। তাহলে আমরা লিখতে পারি যে 1024 এর মান হলো 32 স্কয়ার, 32 স্কয়ার। আচ্ছা, এখন আমরা এই স্কয়ার
আর হলো এই রুট ওভার, এই দুটো আমরা কেটে দিতে পারি, মানে স্কয়ার আর রুট ওভার এটা আমরা কেটে দিলে তাহলে এখানে থাকে 32। তার মানে x এর মান 32। তার মানে কি মোট সদস্য 32। এই যে মোট সদস্য x জন ধরেছিলাম, তাহলে আমরা পেয়েছি মোট সদস্য 32 জন। তাহলে আমাদের উত্তর কিন্তু এই 32 জন। আচ্ছা, তাহলে আমরা এই 17 নাম্বার শেষ করলাম। এরপরে আমরা চলে যাব 18 নাম্বারে। এটা আমরা ভালো করে বুঝে নেব যে কোনো বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো। তার মানে কি এই 36টা গাছ যদি বাদ দিই তাহলেই তো সেটা বর্গাকার হয়ে যায়। সুতরাং আমরা এখানে কি করব যে 1800 থেকে এই 36টি গাছ বিয়োগ করলে বর্গাকারে সাজানো যাবে। তাহলে আমরা বিয়োগ করি, 1800 থেকে 36 বাদ দিলে 1764 থাকে। এখন এই 1764 কে যদি আমরা বর্গমূল বের করি তাহলে আমরা উত্তর পেয়ে যাব। এখন এই বর্গমূল কোন পদ্ধতিতে করব সেটা কিন্তু কোনো বিষয় নয়, আমরা যে কোনো পদ্ধতিতে এই বর্গমূলটা বের করতে পারি। তাহলে আমরা এই বর্গমূলটা যে কোনো পদ্ধতিতে করতে পারি, সেটা হতে পারে ভাগ পদ্ধতি অথবা হতে পারে মানে গুণনীয়ক পদ্ধতি। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা পদ্ধতিতে দেখি, যে ভাগ পদ্ধতিতে দেখি এটার বর্গমূল কত হয়। আমরা বর্গমূল বের করার জন্য এখানে একটা খাড়া দাগ অথবা ব্র্যাকেট দিই আর এগুলোকে আমরা জোড়া বাঁধি। তাহলে এই 4 আর 6 মিলে আমরা এক জোড়া বাঁধবো, আর এই 7 আর 1 মানে 17 মিলে আমরা একটা জোড়া বাঁধবো। এখন যে প্রথম জোড়া মানে একদম বামে যে জোড়া, এইটার কাছাকাছি আমরা একটা বর্গ বের করব। তাহলে আমরা যদি এখানে 3 ধরি তাহলে 3 3 9, 4 ধরলে 4 4 16। হ্যাঁ, আমরা যদি এখানে 4 ধরি তাহলে 4 4 16, কিন্তু এখানে 5 ধরলে 5 5 25 হয়ে যেত, 17 পার হয়ে যেত। সুতরাং আমরা এখানে 4 ধরলাম, 4 এর বর্গ হলো 16। এখন 17 থেকে এই 16 যদি বিয়োগ করি তাহলে 1 থাকে। এখন এই 1 এর পাশে এনে এই 64 এই জোড়াকে এনে এখানে বসাবো, তাহলে আমরা 164 পাচ্ছি। এরপরের কাজ হলো এখানে একটা খাড়া দাগ দেওয়া বা একটা ব্র্যাকেট দেওয়া দিয়ে এই 4 এর ডাবল এখানে নিয়ে আসা, মানে এখানে যেটাই থাকে না কেন তার ডাবল আমরা এখানে আনি। এখানে 4 আছে তাহলে 4 এর ডাবল 8। আচ্ছা, এখন কাজ হলো এখানে একটা অঙ্ক ধরা, সেই অঙ্ক আবার এখানে ধরা। আমরা যদি এখানে 1 ধরি তাহলে 81 হয়ে যায়। এই 81 কে এখানকার 1 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 81 কে 81। যদি এখানে 2 ধরি তাহলে এটা হয়ে যায় 82। 82 কে এই 2 দ্বারা, মানে এখানেও তো 2 দিতে হবে, তাহলে এই 82 কে এই 2 দ্বারা গুণ করলে 164 মিলে গেল। তাহলে আমরা এখানে 2 আর এখানে 2 এটা আমরা ধরলাম। তাহলে এই 82 কে এই শুধু 2 দ্বারা গুণ করলে পাচ্ছি 164। তাহলে 164 থেকে 164 বাদ দিলে 0। সুতরাং এখানে আমাদের অবশিষ্ট কিছু নাই, 0 হয়ে গেছে। আর এই যে 42 এটাই কিন্তু আমাদের উত্তর। সুতরাং প্রত্যেক সারিতে গাছের সংখ্যা হবে 42টি, তার মানে উত্তর হবে 42টি। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 19 নম্বরে। কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য? আমরা এইরকম ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো যে যখন বলা হয় এত এত এবং এত দ্বারা, যদি এই কথা থাকে যে এত 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 এবং এত দ্বারা, এরকম কথা যদি থাকে তাহলে বুঝতে হবে এগুলোর লসাগু দ্বারা। সুতরাং আমরা চোখ বন্ধ করে এই 9, 15 আর 25 এর লসাগুটা আগে বের করব। তাহলে এই 9, 15 আর 25 এর লসাগুই হবে ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, এখন দেখো এখানে ক্ষুদ্রতম একটা কথা আছে, আর লসাগুর মধ্যেও কিন্তু ক্ষুদ্রতম কথা আছে, কারণ লঘিষ্ঠ মানে কি ছোট, ছোট মানেই তো ক্ষুদ্রতম। সুতরাং এই ক্ষুদ্রতম শব্দ দ্বারাই বুঝতে পারছি এগুলোর লসাগু করতে হবে। আচ্ছা, তাহলে আমরা 9, 15 আর 25 এর লসাগু যদি বের করি তাহলে আমরা 9, 15, 25 লিখলাম, লিখে আমরা এইরকম একটা দাগ দিই, দিয়ে দেখি যে এখানে 2 দ্বারা ভাগ করা যাচ্ছে কিনা। 2 দ্বারা কোনোটাকে ভাগ করা যাচ্ছে না, কমপক্ষে 2টাকে ভাগ করতে হবে। আচ্ছা, এখন দেখি 3 দ্বারা ভাগ করা যায় কিনা। 3 দ্বারা আমরা 9 কেও ভাগ করতে পারি, 15 কেও পারি, কিন্তু 25 কে পারি না। আচ্ছা, কমপক্ষে 2টাকে ভাগ করা গেলেই হবে। তাহলে আমরা 3 দ্বারা যদি ভাগ করি তাহলে এই 9 কে ভাগ করলে 3, 3 দ্বারা এই 15 কে ভাগ করলে 5, আর 3 দ্বারা যেহেতু 25 কে ভাগ করা যাচ্ছে না, 25 25ই থাকলো। এখন দেখো এখানে আমরা আরেকটা আঁক দিই, দিয়ে দেখি যে 2 দ্বারা ভাগ করা যায় কিনা। 2 দ্বারা কমপক্ষে 2টাকে ভাগ করা যাচ্ছে না। 3 দ্বারা
শুধু একটাকে ভাগ করা যাচ্ছে, কিন্তু 5 দ্বারা এই 5কেও ভাগ করা যাচ্ছে, 25কেও ভাগ করা যাচ্ছে। সুতরাং আমরা এখানে 5 নেব। 5 দ্বারা 3কে ভাগ করা যাচ্ছে না, তাহলে 3 3ই থাকলো। 5 দ্বারা এই 5কে ভাগ করলে 1, আবার এই 5 দ্বারা এই 25কে ভাগ করলে 5। তাহলে আমরা এই 3 5 3 5 এগুলো যদি গুণ করি তাহলে আমরা লসাগু পাবো। তাহলে অতএব লসাগু 3 গুণন 5 গুণন 3 গুণন 5, তার মানে 3 5 15, 3 15 45, 45কে 5 দ্বারা গুণ করলে 225। তাহলে 225 এটি একটি পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ এটা আমরা বুঝলাম কি করে? কারণ দেখো এই 3 এর একটা জোড়া আছে, এই যে এই 3, আবার এই 5 এর একটা জোড়া আছে, এই 5। মানে এখানে গুণনীয়ক যদি কোনোটার সবগুলোর জোড়া অবস্থায় থাকে তাহলে কিন্তু বুঝবো যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। আর যদি একটার জোড়া শর্ট থাকে, মনে করো এখানে একটা 5 নাই, তাহলে কিন্তু এই 5 এর জোড়া নাই। সুতরাং এখানে আমরা বুঝতে পারছি 225 একটা পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং আমাদের উত্তর হবে 225। আচ্ছা, এরপরে আমরা 20 নাম্বারটা দেখি। একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো। আচ্ছা, মানে কাজের লোক নেওয়া হলো। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। দৈনিক মোট মজুরি যদি 6250 টাকা হয় তাহলে শ্রমিকের সংখ্যা কত? আমরা কিন্তু এরকম একটা অঙ্ক এইমাত্র করে আসলাম, মানে এই যে 17 নাম্বারে ক্লাবের অঙ্ক, মানে সমবায় সমিতির অঙ্ক। ঠিক এই 17 নাম্বারের সাথে এই 20 নাম্বারেরটা একদম হুবহু মিল আছে। তাহলে আমরা ধরে নেই যে শ্রমিকের সংখ্যা, আমরা মোট শ্রমিক ধরে নেই x জন, ওই 17 নম্বরের মতো। তাহলে একজনের মজুরি এই x গুণন 10, তার মানে কি 10x টাকা একজনের মজুরি। তাহলে আমরা যদি এই x জনের মজুরি বের করি তাহলে এই 10 গুণন x এটার সাথে আবার x দিয়ে গুণ, তার মানে 10x স্কয়ার এত টাকা। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে 10x স্কয়ার সমান 6250। এটা কিন্তু আমরা প্রশ্ন মতে লিখতে পারি, যেহেতু 10x স্কয়ারের মধ্যে কি আছে, সবগুলো মানে সকল শ্রমিকের মজুরি আছে, আর এটাও কিন্তু সকল শ্রমিকের মজুরি। দেখো মোট মজুরি, তাহলে 6250। এখন আমরা কি করব, এই 10কে এই সমান সমান চিহ্নের বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাব। তাহলে এখানে 10 গুণ অবস্থায় আছে, কারণ 10 আর x এর মাঝে কিছু নাই, মানে গুণ আছে। তাহলে এই 10 গুণ অবস্থায় আছে, এই পাশে এসে হয়ে যাবে ভাগ 10। তাহলে x স্কয়ার সমান 6250 ভাগ 10। 10 দ্বারা ভাগ করা মানে কি, এই শূন্য কেটে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, মানে 625 হচ্ছে। এই 1 দ্বারা এই 625 ভাগ করলে 625ই হয়। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই x স্কয়ারের মান কিন্তু আমরা পেয়ে গেলাম 625। আচ্ছা, এখন আমরা এই স্কয়ারটাকে এই পাশে থেকে সরিয়ে এই ডান পক্ষে নিয়ে আসবো, ডান পাশে নিয়ে আসবো। তাহলে আমরা জানি যে স্কয়ার এক পক্ষ থেকে আরেক পক্ষে গেলে রুট ওভার হয়ে যায়। তাহলে এই স্কয়ার আমরা এখান থেকে তুলে এই পাশে নিয়ে এসে কি হয়ে গেল, রুট ওভার। এই যে এই চিহ্নকে বলে রুট ওভার। তাহলে এই 625 এর বর্গমূল কত? দেখো আমরা যদি 25কে 25 দ্বারা গুণ করি, মানে 25কে যদি 2 বার লিখে গুণ করি তাহলে 625 হয়। এখন আমরা এই যে স্কয়ার, মানে এই 2 এই স্কয়ার আর হলো এই রুট ওভার, এই স্কয়ার আর রুট ওভার আমরা কাটা দিতে পারি। তাহলে x এর মান 25, এটা আমরা পাচ্ছি। তার মানে কি মোট শ্রমিক 25, যেহেতু x আমরা ধরেছিলাম মোট শ্রমিক, তাহলে x এর মান 25, তার মানে মোট শ্রমিক হলো 25 জন। তাহলে উত্তরও কিন্তু আমাদের 25 জন। আচ্ছা, এরপরে আমরা 21 নম্বরটা দেখি। দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। এই 21 এবং 22 এই দুটা করলে কিন্তু আমাদের আজকের অঙ্ক শেষ হবে। তাহলে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। আমরা ভালোভাবে বুঝবো, দুইটি মানে দুটা সংখ্যা, ক্রমিক সংখ্যা মানে কি, ধারাবাহিক সংখ্যা, মানে হতে পারে 1 2 অথবা 10 11 অথবা 9 10 অথবা 99 100, মানে পাশাপাশি দুটা সংখ্যা, এগুলোকে বলা হয় ক্রমিক সংখ্যা। তাহলে দুটা ধারাবাহিক সংখ্যার মানে ক্রমিক সংখ্যার বা সিরিয়াল সংখ্যার বর্গের অন্তর,
অন্তর মানে বিয়োগফল বা ডিফারেন্স। তাহলে দুটা সংখ্যার বর্গের যদি বিয়োগ করি তাহলে 37 পাই। তাহলে সংখ্যা দুইটি কত? তাহলে আমরা যদি সংখ্যা দুটিকে ধরে নেই, যে ধরি সংখ্যা দুটি x আর হলো x প্লাস 1। এখন একটা সংখ্যাকে x ধরলাম, আর একটা সংখ্যাকে x প্লাস 1 কেন ধরলাম? এখানে 2, 3, 5 এগুলো কেন হলো না? কারণ দেখো, ধারাবাহিক সংখ্যার কথা যদি খেয়াল করো, তাহলে 9 এর পরের সংখ্যা কত? 10। তাহলে 9 এর সাথে 1 যোগ করলে 10 হচ্ছে। আবার 99 এর পরের সংখ্যা কত? 100। তাহলে 99 এর সাথে 1 যোগ করলেই তো 100 হচ্ছে। সুতরাং আমরা দেখলাম যে 1 যোগ করলে আমরা পরের সংখ্যা পাই। তাহলে যদি একটা সংখ্যাকে x ধরি, তাহলে পরের সংখ্যা x প্লাস 1, এটা কিন্তু আমরা ধরতে পারি। এখন আমরা লিখতে পারি যে আচ্ছা, এই দুটার মধ্যে কোনটা বড়? প্রথমটা বড় নাকি পরের সংখ্যাটা বড়? অবশ্যই পরের সংখ্যাটা বড় হবে। তাহলে এই সংখ্যার বর্গ থেকে এই সংখ্যার বর্গ বিয়োগ করব। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে x প্লাস 1 হোল স্কয়ার, মানে এই x প্লাস 1 মানে এই সংখ্যার বর্গ বিয়োগ মানে অন্তর এই যে এই সংখ্যা মানে প্রথম সংখ্যা। তার মানে দ্বিতীয় সংখ্যার বর্গ থেকে প্রথম সংখ্যার বর্গ বিয়োগ করলে আমাদের 37 হয়। এই যে 37, এটা কিন্তু আমরা এই যেটা দেওয়া আছে এখান থেকে আমরা প্রশ্ন মতে লিখতে পারি। এখন দেখো, আমরা এখানে x স্কয়ার মাইনাস, মানে এই প্রথমটাকে আমরা যদি a ধরি তাহলে a স্কয়ার, আর এটাকে যদি আমরা b ধরি তাহলে b স্কয়ার হয়। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা কিন্তু এরকম একটা সূত্র কিন্তু আমরা পড়েছি, যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। আচ্ছা, তাহলে আমরা এই লাইনটা কিন্তু আমাদের না লিখলেও হতো, এটা আমাদের অতিরিক্ত হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা দেখো এইটা আমরা কিভাবে করলাম। আমরা এই যে এই সূত্রের কথা মনে করব, এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে আমরা যদি a ধরি আর এই x কে যদি আমরা b ধরি, তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সাথে একদম মিলে যাচ্ছে। সুতরাং আমরা এই সূত্র মনে রাখবো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b গুণন a মাইনাস b। আচ্ছা, এটা একটা সহজ একটা সূত্র। দেখো এখন এইরকম কিভাবে হলো, এই যে a মানে কি x প্লাস 1, তারপরে কি আছে প্লাস, এই প্লাস, তার মানে এই যে এই প্লাস, তারপরে b মানে কি, এখানে আমরা এই x কে b ধরেছিলাম, তাহলে x প্লাস 1 প্লাস x, তারপরে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেও হতো। আচ্ছা, তারপরে আমরা এই যে a মাইনাস b, তার মানে কি x প্লাস 1, এটা হলো আমাদের a, আর এই মাইনাস এই যে এই মাইনাস হলো এই মাইনাস, আর এই b মানে কিন্তু আমাদের x। তাহলে x প্লাস 1 প্লাস x ইন্টু x প্লাস 1 মাইনাস x সমান 37, এই যা আছে তাই। এখন আমরা এখান থেকে এই যে x আর এই x আমরা কেটে দিতে পারি, কারণ প্লাস x আর মাইনাস x কাটা যায়, মানে একটা x ছিল আর একটা x মাইনাস হয়ে গেল, তার মানে আর কিছুই থাকলো না, এখানে থাকলো মাত্র 1। তাহলে এই 1 দ্বারা বা এই 1 দ্বারা যদি আমরা এই ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলোকে গুণ করি, তাহলে সেটাই কিন্তু হবে। আচ্ছা, অর্থাৎ এখানে দেখো এই x আর এই x 2x প্লাস 1, এখানে যা আছে তাই থাকলো, আর এখানে যেহেতু x আর x কাটা গেল, এখানে থাকলো শুধুমাত্র প্লাস 1, অথবা শুধুমাত্র 1 লিখলেও চলবে। আচ্ছা, তাহলে আমরা এখানে এই 1 দ্বারা যদি এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটাকে গুণ করি, তাহলে সেটাই হবে, মানে 1 দ্বারা যাকে গুণ করব সেটাই হবে। তাহলে এই 1 দ্বারা 2x প্লাস 1 কে গুণ করলে 2x প্লাস 1ই হয়। আচ্ছা, তাহলে 2x প্লাস 1 সমান 37, এটা আমরা বুঝতে পারছি। এখন দেখো, আমরা যদি এই মাইনাস 1 প্লাস 1 কে এই পাশে নিয়ে আসি, তাহলে হয়ে যায় মাইনাস 1। তাহলে 37 থেকে 1 বাদ দিলে 36 থাকে, তার মানে 2x সমান 36। তারপরে 2x সমান 36, তার মানে x সমান 36 ভাগ 2। এখানে ভাগ 2 কিভাবে হলো, এই যে 2 আর এই যে x, এই দুটার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ, দুটার মাঝখানে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু দেখা যাচ্ছে না, তার মানে এখানে গুণ আছে। সুতরাং এই 2 গুণ অবস্থায় আছে, এই মানে 2 গুণ অবস্থায় আছে বাম পক্ষে, এটা যদি আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাই তাহলে আমাদের ভাগ হয়ে যাবে।
সুতরাং 36 ভাগ 2 হলো। আর 36 কে 2 দ্বারা ভাগ করলে আমরা দেখতেই পাচ্ছি 18 হবে। তাহলে x এর মান আমরা পেলাম 18। তাহলে একটা সংখ্যা আমরা পেয়ে গেছি 18, আর আরেকটা সংখ্যা x এর সাথে 1 যোগ, তার মানে কি 18 এর সাথে 1 যোগ। তাহলে সংখ্যা দুটি হবে, একটা হলো 18 আর একটা হলো 19, মানে 18 এর সাথে এই 1 যোগ। তাহলে উত্তর 18 এবং 19। আচ্ছা, এরপরের অঙ্কটা ঠিক এটার মতোই। দেখো একদম 21 এবং 22 এই দুটো কিন্তু একই। দুইটি এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ হয়। আচ্ছা, একদম হুবহু এক নয়, তাহলে একটু ডিফারেন্স আছে। দেখো, তাহলে এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা এটাকে ধরে নিতে পারি যে আমরা জানি যে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমরা কিন্তু যতগুলো সংখ্যা আছে সবগুলোই কিন্তু পূর্ণবর্গ নয়। তাহলে পূর্ণবর্গ কি কি সেটা কিন্তু আমরা জেনেছি যে 1 পূর্ণবর্গ, 4 পূর্ণবর্গ, 9 পূর্ণবর্গ, 16 পূর্ণবর্গ, 25, 36, এরপরে 7 7 49, এগুলো পূর্ণবর্গ সংখ্যা। কারণ কি এগুলো পূর্ণবর্গ হওয়ার কারণ? দেখো, 1 আর 1 গুণ করলে 1 হয়, 2 আর 2 গুণ করলে 4 হয়, 3 আর 3 গুণ করলে 3 3 9, তারপরে 4 আর 4, 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49। তার মানে এই সংখ্যাগুলোই হলো শুধুমাত্র পূর্ণবর্গ সংখ্যা। যদিও এই দিকে আমরা আরো অনেক দূর পর্যন্ত যেতে পারবো। আচ্ছা, আমরা এখানে কয়েকটা নিলাম, নিয়ে আমরা একটু ট্রাই করব যে দেখো 1 এর বর্গ মানে 1 কে 1 দ্বারা গুণ করলে 1 হয়, 2 এর বর্গ মানে 2 কে 2 দ্বারা গুণ করলে 4 হয়, 3 এর বর্গ 3 3 9, 4 এর বর্গ 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, তারপরে 8 এর বর্গ 28টা মানে 64, 9 এর বর্গ 9 9 81, 10 এর বর্গ 10 10 100। এই রকম সংখ্যাগুলো আমরা কিন্তু এই যে এগুলো কিন্তু বর্গ, আর এই যে 1 2 3 এগুলো বর্গমূল। আচ্ছা, তাহলে এই অঙ্কগুলোর মধ্যে কোন দুটা বিয়োগ করলে বা অন্তর বা বিয়োগ করলে আমরা যে সংখ্যা পাবো সেটা একটা পূর্ণ সংখ্যা। দেখো, এই 4 থেকে এই 1 বাদ দিলে 3, 3 কিন্তু পূর্ণবর্গ নয়। আবার এই 9 থেকে 4 বাদ দাও, তাহলে কত হয়? 5, 5 কিন্তু পূর্ণবর্গ নয়। কিন্তু এই 25 আর 16, 25 থেকে 16 বাদ দিলে আমরা কিন্তু একটা পূর্ণবর্গ পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে 5 এর বর্গ থেকে মানে এই 5 এর বর্গ থেকে যদি 4 এর বর্গ বিয়োগ করি তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। দেখো, তাহলে এই যে 5 এর বর্গ বিয়োগ 4 এর বর্গ সমান 3 এর বর্গ কিভাবে হলো? দেখো, 5 এর বর্গ মানে কি 5 5 25 বিয়োগ 4 এর বর্গ মানে 16, 25 থেকে 16 বাদ দিলে 9 হয়, 9 মানে কি এটা কিন্তু 3 এর বর্গ। সুতরাং আমরা কিন্তু পেয়ে গেলাম যে 9 একটা পূর্ণ বর্গ সংখ্যা। সুতরাং আমরা কিন্তু এই 5 এর বর্গ আর 4 এর বর্গ, তার মানে 5 এবং 4 এই দুটো কিন্তু পাশাপাশি সংখ্যা। তাহলে উত্তর 4 এবং 5, এই দুটাই কিন্তু আমাদের এখানে উত্তর। আচ্ছা, তাহলে আমরা দেখো উত্তর পেয়ে গেছি 4 এবং 5। অর্থাৎ এই দুটো এমন সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা বা ছোট সংখ্যা, এর যদি আমরা বর্গ বিয়োগ করি, 5 এর বর্গ 25, 4 এর বর্গ 16, তাহলে বিয়োগ করলে আমরা এমন একটা সংখ্যা পেলাম 9, সেই 9টাও আবার একটা বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের উত্তর অবশ্যই 4 এবং 5 হবে। আচ্ছা, এরপরে আমরা একটা হোমওয়ার্ক করব। এই হোমওয়ার্কের অ্যান্সার তোমরা কমেন্টে লিখে দিবে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের যোগফল 221 হলে সংখ্যা দুইটি কত। আমরা এখানে মানে বর্গের অন্তর বিয়োগ করে এটা করেছি, আর এখানে যোগফল 221। তাহলে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের যোগফল যদি 221 হয় তাহলে সংখ্যা দুইটি কত, এইটা তোমরা বের করে দিবে। আচ্ছা, শুধুমাত্র অ্যান্সারটা কমেন্টে লিখে দিবে। আর তোমরা স্কুলের ক্লাসের পাশাপাশি তোমরা 1 ঘন্টা সময়, অন্ততপক্ষে 1 ঘন্টা সময়, খুব বেশি দেখার দরকার নাই। আসলে মোবাইল ল্যাপটপ বেশি ইউজ করাটা ক্ষতি, আমি ক্ষতিই মনে করি খুব বেশি ইউজ করা। তোমরা 1 ঘন্টা সময় এই অনলাইন থেকে তোমরা গণিত শিখবে, তাহলে অবশ্যই তোমরা ভালো করতে পারবে। শুধু গণিত নয়, যে কোনো বিষয় তোমরা এখান থেকে শিখতে পারো। আচ্ছা, তাহলে এখনকার মতো এই ভিডিও এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।